বিএনপির একটা বিরাট চেষ্টা এবং যথেষ্ট সফলতা পেয়েছে, বিশেষ করে 24 ঘন্টা তাদের সেই প্রোপাগান্ডা সফলতা তাদের মনের শান্তি বজায় ছিল। নুরুল মজিদ হুমায়ুন অনেক ক্ষমতা ছিল, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক ক্ষমতা ছিল। বারবার তিনি মন্ত্রী হয়েছেন, বারবার এমপি হয়েছেন, কিন্তু করুণ পরিণতি। কেন রাজনীতি করতে পারবে না বা কেন নির্বাচন করতে পারবে না, এটা কি কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত কিনা? তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলার চেষ্টা করছেন যে তারা নির্বাচন করতে পারবে না এই কারণে যে তারা নির্বাচনকে বাধা দেবে। তারা যেহেতু জয়ী হবে না, তারা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে নির্বাচন না হয়। এবারের দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে একটি জঘন্যতম ঘটনার অবতারণা করেছে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়, যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে, দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখেন। বিএনপির একটা বিরাট চেষ্টা এবং যথেষ্ট সফলতা পেয়েছে, বিশেষ করে 24 ঘন্টা তাদের সেই প্রোপাগান্ডা সফলতা তাদের মনের শান্তি বজায় ছিল। কিন্তু জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের সেই মনের শান্তি, মজা, চেষ্টা, সফলতা তছনছ করে দিয়েছে, সব ব্যর্থ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। দর্শক, মজার একটা আলোচনা। বিএনপির এই মুহূর্তে কোনো রাজনীতি নেই, তাদের কোনো পলিটিক্যাল ক্যাপিটাল নেই, জনগণের সামনে দাঁড়ানোর কিছু নেই, জনগণের কাছে কোনো বার্তা দেওয়ার কিছু নেই, কোনো নতুনত্ব নেই। কি বলবে যে জনগণকে এইটা বলবে যে আমরা এইটা বলছি, এই যে দেখেন। বিএনপি আলোচনায় নেই। রাজনীতিতে সবসময় আলোচনায় থাকা এটাও বড় দল ক্ষমতা আসার একটা আলামত বিবেচিত হয়, কিন্তু বিএনপি কিন্তু আলোচনায় থাকতে পারছে না। এখন সব আলোচনা আবর্তিত হয় জামাত ইসলামীকে কেন্দ্র করে। পুরো রাজনীতি এখন আবর্তিত জামাত ইসলামীকে কেন্দ্র করে। এমনকি জামাত ইসলামের ইন্টারনাল বিষয়, লোগো পরিবর্তন হয়নি, জাস্ট লোগো পরিবর্তনের একটা প্রক্রিয়া চলছে, এতেই অবস্থা খারাপ, এটা নিয়েই তোলপাড়। মানে জামাতময় রাজনীতি বাংলাদেশে, জামাত ব্যাপক আলোচনায়, একটা হাইপ আছে জামাতের। এই যে আলোচনায় থাকা, সোশ্যাল এজেন্ডা হয়ে ওঠা, এটা ক্ষমতা আসার পূর্ব লক্ষণ। কিন্তু বিএনপি কিন্তু আলোচনায় নেই, ইতিবাচক আলোচনা নেই, এমনকি নেতিবাচক বলতে হয় চান্দাবাজ। এছাড়া সম্ভাবনাময় দল, ব্যতিক্রমী কিছু ভালো কিছু করবে, জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, অথবা এরকম একজন ক্যারিশমেটিক লিডার আছে, তারা নিজেদের মধ্যে এই পরিবর্তন এনেছে, এরকম কোনো আলোচনা বিএনপিকে ঘিরে নেই। জামাতকে ঘিরে প্রতিনিয়ত অসাধারণ অনেক ইভেন্ট পত্রিকায় আসে, ভাইরাল হয়, যে অমুক বিএনপি নেতা জামাতে যোগ দিয়েছে, 100 বিএনপি নেতা জামাতে যোগ দিয়েছে, 150 বিএনপি নেতা জামাতে যোগ দিয়েছে। কিন্তু বিএনপির জন্য এরকম কোনো সুখকর খবর নেই। তো বিএনপি একটা খবর তৈরি করেছিল তাদের জিয়া বটফোর্স এবং দখলকৃত মিডিয়ার মাধ্যমে, যে ভোলায় জামাত ইসলামীর 50 নেতাকর্মী, সাবেক ইউনিয়ন আমির সহ 50 জন নাকি বিএনপিতে যোগ দিয়েছে। 50 জন। এটা দেখেন, বিএনপির যদি 5000 বিএনপি নেতাকর্মী জামাতে আসে, তার চাইতে আসলে যদি 50 জন জামাত নেতা বিএনপিতে যায়, ওইটা তাৎপর্য বেশি। কারণ জামাতের লোকজন সাধারণত দল ত্যাগ করে না, আর করলেও জামাতের লোকজন অনেক ক্ষমতা ছিল, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক ক্ষমতা ছিল। বারবার তিনি মন্ত্রী হয়েছেন, বারবার এমপি হয়েছেন, কিন্তু করুণ পরিণতি। হসপিটালের বেডে আছেন, এবং যেই বেডে আছেন সেটা একটা জেনারেল বেড। সেখানে আমরা দেখলাম যে অন্যান্য রুগীরাও আছে, সাধারণ রুগীরাও আছে। তিনি একটা বেডে শুয়ে আছেন, অন্য অনেক বেডের মতো একটা বেড, কোনো স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট না, লুঙ্গি পরা শুয়ে আছেন, মারা যাচ্ছেন, একটা হাতে হাত করা, সেটা আবার খাটের সঙ্গে বাঁধা। আমি আমার শত্রুরও এভাবে মৃত্যুক আমি চাই না। দর্শক, শেখ হাসিনার আমলে আমরা এরকম বহু দেখেছি। বিএনপির বৃদ্ধ নেতা কর্মী, তাদের মৃত্যুর সময় তাদের একটা হাত করা অবস্থায় খাটের সঙ্গে বাঁধা ছিল। এবং এইসব কারণেই 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অনেকেই বলবেন শেখ হাসিনার আমল নির্যাতন। ভাই, শেখ হাসিনার আমল নির্যাতনের সঙ্গে কারো তুলনা হয় না, এটা আমি বারে বলি। কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি। 74 বছর বয়স্ক নুরুল মজিদ হুমায়ুন, তাকে একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করা যেত। সেই এটা অর্ডিনারি একটা ওয়ার্ডে, যেখানে সাধারণ চিকিৎসা হয়, সেখানে একটা খাটে তাকে ফেলে রাখা হয়েছে। আমি জানি না কতটুকু চিকিৎসা হয়েছে। তার হাত করাটা খুলে দেওয়া যেত, সে পালিয়ে যেত না, কিন্তু সেটা করা হয়নি। আমরা ঠিক সেই হাসিনার সব নীতি ফলো করতেছি। আজকে অনেকে বলবেন যে নুরুল মজিদ হুমায়ুন তিনি স্বৈরাচারের দোসর। কোনো সন্দেহ নাই, তিনি গণহত্যাকারী, এটা নিয়ে আমার সন্দেহ আছে।
আজ পর্যন্ত যেই কয়জন লোককে গ্রেপ্তার করা হয়েছে, কয়জনের নামে গণহত্যা মামলা প্রমাণ করা গেছে? আমি আপনাদেরকে বলি, আওয়ামী লীগের আমলে এই 3-4 টার্মে যাই ছিল ক্ষমতায়, সেখানে আওয়ামী লীগের 270, 280, 290, 260 এমন এমপি ছিল না? প্রচুর এমপি ছিল আওয়ামী লীগের, জাতীয় পার্টির সামান্য কিছু ছিল। এই এমপি গুলা সবাই কিন্তু ছিল লোকাল রাজনীতি নিয়ে চিন্তিত ছিল। শেখ হাসিনা কি করবে না করবে এটা ওদের সঙ্গে কোনো পরামর্শ করতো না। শেখ হাসিনার পরামর্শ করার ভিন্ন গ্রুপ ছিল। সালমানের রহমান কেন জেলে? আমি তো কখনো এটা প্রতিবাদ করি নাই, কারণ সালমানের রহমান, আনিসুল হক সহ তারপরে তাপস পালিয়ে গেছে, এরা তারপরে সেনাবাহিনীর, তারপরে পুলিশের কিছু লোকজন ছিল যারা সরাসরি এদের সঙ্গে পরামর্শ করে শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করতো। এই নুরুল মজিদ হুমায়ুনদেরকে শেখ হাসিনা জিজ্ঞাসা করতো না। বেশিরভাগ এমপি ছিল লোকাল রাজনীতি নিয়ে ব্যস্ত, লোকাল কিভাবে দুর্নীতি করবে, কিভাবে টাকা পয়সা কামাবে, কিভাবে স্বজনপ্রীতি করবে। এবং আমি দেখেছি এই গত 15 বছরে আওয়ামী লীগের লোকাল এমপি গুলো তারা বিএনপি কে নিয়ে চিন্তা করতো না, তারা চিন্তা করতো যে দলীয় কোন দলকে নিয়ে। যেমন অনেক সময় দেখা গেছে যে একটা এমপি বাট আরেকটা নেতা ওই এলাকায় খুব প্রভাবশালী হচ্ছে, ও আওয়ামী লীগ করে, তখন সে ওকে নিয়ে চিন্তা করতো, বিএনপি কে নিয়ে না। কারণ একটা আওয়ামী লীগের একজন এমপি সে বিএনপি কে যতটা না ঘৃণা করে, তার চেয়ে বেশি ঘৃণা করে নিজ দলীয় প্রতিপক্ষকে। এভাবে দলীয় কোন দলে বহুত লোক মারা গেছে, হ্যাঁ বিএনপির অনেক মারা গেছে, কিন্তু বিএনপির বেশিরভাগ মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। পরিকল্পিত যে গ্রুপটা আছে, যেই জিয়াউল হাসান গ্রুপ, তারপরে এই ধরনের বিভিন্ন গ্রুপ এদের হাতে মারা গেছে। এখন শেখ হাসিনা গণহত্যা করার আগে বা চালানোর আগে নুরুল মজিদ হুমায়ুনের কাছ থেকে নির্দেশ নিয়েছেন, পরামর্শ নিয়েছেন, এটা আমি অন্তত শুনি নাই। তারপরেও তাকে ধরা হয়েছে। হ্যাঁ, দুর্নীতির মামলা থাকতে পারে, বা অনেক সময় আছে এই লোকাল রাজনীতি নিয়ে হতে গিয়ে খুন পর্যন্ত হয়, এরকম বহু রেকর্ড আছে, এখনো হয়, আগেও হতো। কিন্তু হত্যা মামলা কি প্রমাণ করা গিয়েছে? গণহত্যা মামলা তার বিরুদ্ধে প্রমাণ করা যায়নি, কিন্তু হাতে হাত করা, আশেপাশে কেউ নাই। একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন চিন্তা করে যে আমি এমন পরিবেশে মরবো যখন আমি বাড়িতে খাটে শুয়ে আসি, আমার চারদিকে আত্মীয় স্বজন ঘিরে আছে। সবাই তো এরকম মৃত্যু চায়, কারণ মৃত্যু তো এড়ানো যায় না, কিন্তু একই ধরনের মৃত্যু বলেন তো। তারপরে শুনলাম জানাজা হয়েছে, জানাজাতে মাইকিং টাইকিং করতে দেওয়া হয়নি, সবাইকে বলেছে চলে যাও। তারপরে জানাজাতে অনেক অনেক মানুষ হয়েছে, মানুষের সমাগম হয়েছে। আল্লাহ পাক ব্যস্ত নসিব করুক, এই কামনাই করি। দেখুন, এই সরকারের অনেক জিনিস নিয়ে সমালোচনা করতে হয়, আমি জানি অনেকে পছন্দ করেন না। আচ্ছা, এই সরকারের আমলে যারা যারা খুনি না, তাদের এরকম প্রচুর লোক জেলখানায় আছে না? আওয়ামী লীগ করলেই কি তারা গণহত্যাকারী? না। আপনি স্বৈরাচারের দোষর বলতে পারেন, কিন্তু গণহত্যাকারী তো বলতে পারেন না। কিন্তু এই হত্যা মামলায় প্রচুর লোক জেলে আছে, এদের বিরুদ্ধে এখনো প্রমাণ করা যায়নি। আবার এমনও আছে প্রচুর লোক যারা খুনের সঙ্গে জড়িত, তারা বিদেশে আছে। কেন রাজনীতি করতে পারবে না বা কেন নির্বাচন করতে পারবে না, এটা কি কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত কিনা? তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলার চেষ্টা করছেন, যে তারা নির্বাচন করতে পারবে না এই কারণে যে তারা নির্বাচনকে বাধা দেবে। তারা যেহেতু জয়ী হবে না, তারা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে নির্বাচন না হয়। কিন্তু তারা, তাদের দল আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, যে কোনো সময় এই কার্যক্রম তোলা হতে পারে। তারা দলগতভাবে নির্বাচন করতে পারবে না, কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে পারবে, তাদের ভোটাররা তাদের লোককে ভোট দিতে পারবে, এই ব্যাপারে কোনো বাধা নেই। এই কথাটাই কিন্তু পরিষ্কার। যে যেমন দেখেন, এখানে বলছে যে এখন তাদের কোনো অবস্থান নেই, আপনি তাদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দিচ্ছেন। ডক্টর ইউনূস বলছেন তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন, তারা বৈধ ভোটার, নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখান থেকে তারা প্রার্থী বেছে নিতে পারবেন। আওয়ামী লীগের মার্কা সেখানে থাকবে না, আওয়ামী লীগের মার্কা থাকবে না। তার মানে বুঝতে পারছেন, অনেকটা পিটিআই, যে ইমরান খানের যে পরিণতি বা পরিস্থিতি তার দলের গত নির্বাচনে, তারা সবাই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যেহেতু তাদের যে প্রতীক নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করার ফলে দলগতভাবে আর নির্বাচন করতে পারেনি পিটিআই, তারা তখন স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল। অনেক বলতে গেলে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হতো, ওই পিটিআই প্রার্থীরা স্বতন্ত্র হইলেও কিন্তু জিততো। তো সেরকম একটা কিন্তু সম্ভাবনা আছে, মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো পিটিআই ইমরান খানের যে পদ্ধতি, সেই পদ্ধতির দিকে এগোতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু আছে। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য হচ্ছে এই, যে যেহেতু তাদের ভোটার আছে, মেহেদী হাসানের প্রশ্ন ছিল তাদের একটা বড় সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে, এটা তো আপনি অস্বীকার করবেন না। তখন তিনি বলছেন অবশ্যই না, তারা দীর্ঘ সময় রাজনৈতিক দল। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল আপনি হয়তো অস্বীকার করবেন না বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছে। তখনও কিন্তু বলছেন যে আমি লাখ লাখ বলবো না, তাদের সমর্থক রয়েছে, কিন্তু কতজন এখন আছে সেটা জানা নেই। তারপরে যেমন বলছেন যে আপনি রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেননি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আর দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। ডক্টর ইউনূস বলছে হ্যাঁ এটাই, বলে
তখন মেহেদী হাসানের প্রশ্ন ছিল যে এটা কিভাবে গণতান্ত্রিক হয়। তখন বলছেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, রাজনৈতিক দলটির এই চরিত্র বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তিনি আর তার কথা বলছেন না সরকারের। তো তার মানে হচ্ছে পরিষ্কার যে আওয়ামী লীগকে কিন্তু পিটিআই এর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ দলগতভাবে না মানে হচ্ছে প্রতীক নাই, প্রতীক না থাকলে দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু স্বতন্ত্রভাবে তারা এবারের দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে একটি জঘন্যতম ঘটনার অবতারণা করেছে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়। যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই তিনজনকে কটাক্ষ করে, এই তিনটি দেশকে শত্রু জ্ঞান করে তারা অসুর রূপী অবয়ব দিয়ে তাদের প্রতিমা সাজিয়েছে। তো এই ঘটনার পরে বিভিন্ন জায়গা থেকে সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশি নেটিজেনরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ধরনের জঘন্য কাজ করার কারণে, তার অবয়ব নিয়ে এই ধরনের জঘন্য কাজ করার কারণে তারা প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছে। তারা যার পর নাই হতাশ হয়েছে, তারা হতভম্ব হয়েছে। আমি কিন্তু মোটেই হতভম্ব হই নাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কি এরকম একটা কাজ করলো অথচ আপনি হতভম্ব হন নাই? না, আমি হতভম্ব হই নাই ভাই। কারণ আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলুন তো, যদি আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কুকুর এসে আপনাকে কামড় দিল আপনার পায়ের উপরে, আপনি কি আশ্চর্য হবেন? এখানে তো আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ ওইটাই ওর কাজ। এখন আপনি হেঁটে যাচ্ছেন, একটা হরিণ এসে আপনার পায়ে কামড় দিছে, এইটা যদি হয় তাহলে কিন্তু আশ্চর্য হবার ব্যাপার থাকে, হতভম্ব হবার ব্যাপার থাকে। হরিণ কামড় দিল আমার পায়ে, তো এখানে তো যার যে কাজ সে তো সেটাই করবে। তাদের দ্বারা ওই জাতীয় কাজ হওয়া অস্বাভাবিক কিছু নয়, ওটা তাদের মজ্জাগত একটা অভ্যাস, তারা নিয়মিত করে, এর আগেও করেছে, ভবিষ্যতেও করবে। তবে প্রফেসর ইউনূসের প্রতি আমাদের যে ক্ষোভটা, ভারতের প্রতি আমাদের ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ হচ্ছে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। হচ্ছে যান ইলিশ পাঠান, আরো পাঠান, ইলিশ হয় নাই তো, ইলিশ পাঠানো হয় নাই, আরো ইলিশ পাঠিয়ে দেন। আপনারা ইলিশ পাঠাচ্ছেন পীড়িত করার জন্য, তেল মারার জন্য, আর আপনাদের সেই ইলিশের প্রতিদান হচ্ছে ইউনূসের অবয়ব, অসুরের মূর্তি, শুয়োরের মূর্তি দেয়া। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের মুখটাকে যদি ওই অসুরের মুখের আকৃতি দেওয়া হয়, শুয়োরের মুখের আকৃতি দেওয়া হয়, তাহলে তো এটা মূলত ইউনূসকে অপমান করা হয়নি, এটা অপমান করা হয়েছে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি তাদেরকে। আপনি 5 আগস্টের পরবর্তী সময়ে ভারত তিল পরিমাণ সহযোগিতা করেন এই বাংলাদেশকে, সমস্ত প্রকার অসহযোগিতা করে গেছে। আপনি কি করেছেন? আপনি এরপরেও তাকে ইলিশ পাঠাতে হবে আপনাকে। আপনি একটা জিনিস অন্তত প্রতিবাদ করেন, কমপক্ষে একটা জিনিস আপনি তাদেরকে বাদ দেন, যে ঠিক আছে আপনারা যেহেতু আমাদের সাথে কাজ করবেন না। তারা পরিষ্কার করে জানিয়েছে, প্রণয় ভার্মা তিনি বলেছেন যে না, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা কাজ করতে আগ্রহী নই, নির্বাচিত সরকার আসলে তখন আমরা তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করে নিব। তো যেহেতু আপনার সাথে তারা কাজ করতে আগ্রহী নয়, যার কারণে তারা তাদের ট্রানজিট বাতিল করেছে, তারা রপ্তানি বন্ধ করেছে, তারা তাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, তারা ভিসা বাতিল করেছে। তো আপনি কি করেছেন? আপনি তেল মারার জন্য বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে, রক্তের নদীর উপর দিয়ে আপনি সেখানে ইলিশ পাঠিয়ে দিচ্ছেন। তো আপনাকে তো শুয়োরের আকৃতি দেবে না? যাই হোক, এখন যে বিষয়টি আমরা আলাপ করতে চাই সেটি হচ্ছে আগামী নির্বাচনে, অর্থাৎ যে আপকামিং ইলেকশন 2026 সালে, এই নির্বাচনে আলাপ উঠেছে বাজারে যেখানে প্রধান বিরোধী দল কে হবে, জাতীয় পার্টি হবে নাকি বিএনপি হবে। এখন এই কথা শুনে আপনাদের মাথা খারাপ হয়ে যেতে পারে, কি করে এটা? সরকার গঠন করার জন্য তারা মন্ত্রী পরিষদ পর্যন্ত গঠন করে রেখেছে, আর আপনি তাদেরকে বিরোধী দলে নামিয়ে দিচ্ছেন। এটা আমি ফোর্স ক্রিয়েট করে বলছি না,
বা আমাকে ভুল বোঝারও কিছু নাই, বিএনপির ভাইয়েরা আবার আমার উপরে রাগ করেন না। এটি আমি বলছি কিছু প্রেডিকশনের কারণে, কিছু আগাম অনুমানের কারণে। কারণ আপনারা দেখেন যে 5 আগস্টের পরে জামাত ইসলামের কার্যক্রম যেভাবে বেড়েছে, প্রতিদিন তাদের জনসমর্থন হু হু করে বাড়ছে। যারা জামাত ইসলামকে এতদিন মানে শত্রুর চেয়েও শত্রু জ্ঞান করতো, তারা এখন টকশোতে এসে জামাত ইসলামের পক্ষে কথা বলছে। জামাত ইসলামের ভালো দিকগুলো তারা ফুটায় তুলছে, মানুষের সামনে তারা প্রচার করছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ জামাতের আমিরের সাথে, জামাত নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করছে। এটি কোনোদিন দেখেছেন বাংলাদেশে কখনো ঘটেছে? জামাত ইসলাম কি কখনো এটা কল্পনা করেছিল? জামাত ইসলাম কল্পনাও করে নাই যে এই ধরনের ঘটনা ঘটবে। তো এই ঘটনা যখন দেখছে, বিশেষ করে এই গত কয়েকদিনে, বিএনপি তো বুঝতে পারছে, তারা তো ফিল্ড জরিপ করে, তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে বিএনপি যাচ্ছে না। সরকার গঠন করায় জামাতকে পাশ কাটিয়ে বিএনপির সরকার গঠন করা শুধু কঠিনই নয়, অসম্ভব, এটা তারা বুঝতে পেরেছে। বিগত কিছুদিন হলো বিএনপি জামাতের সবচেয়ে বেশি সমালোচনা করছে। কোথায় কোথায়, উঠতে বসতে, খাইতে শুইতে, প্রতি মুহূর্তে বিএনপি জামাতের সমালোচনায় মুখর। জামাতকে যে করেই হোক কোণঠাসা করতেই হবে। এটা কখন হয়? এটা হয় তখন যখন সে তাকে আমলে নেয়, সে তাকে গনে, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে যে তোকে আমি গুনি না, হ্যাঁ, কিন্তু যখন গনে তখন তাকে এইভাবে গনে। তো বিএনপি এখন জামাতকে গুনতিতে ধরছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।